নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা বুদ্ধির মূল্য। সাত কাঠা ৩ ছটাক জমির মকদ্দমায় ৪,৫০০ টাকা খরচ করে শিবনাথ গাঙ্গুলি ৫ বছর পরে ভারতের সর্বপ্রধান ধর্মাধিকরণ মহামান্য হাইকোর্ট থেকে বিজয়লক্ষ্মীকে নিয়ে যখন ঘরে ফিরলেন, তখন ঢাকঢোলের উচ্চ শব্দে গ্রামবাসীদের কর্ণবধির এবং দুধ সিদ্ধি বিল্লপত্রের ভারে বুড়ো শিবের মস্তক ভারাক্রান্ত হলেও তিনি মনে মনে হিসাব করে দেখলেন, বিজয়লক্ষ্মীর আগমনের পূর্বেই তার ঘরের লক্ষ্মী অন্তর্হিতা হয়েছেন। ৭৫ বিঘে নিষ্কর জমির মধ্যে জয়লব্ধ এই ৭ কাঠা ৩ ছটাক পতিত জমি ছাড়া বাকি সকল জমিতেই ৩খানা বন্ধকি কোবালার জোরে হেয়াতপুরের মহাজন বংশীধারী ঘোষের মালিকানি সত্ত্ব জন্মেছে। গৃহিণীর অলঙ্কারগুলো এতদিনে পোদ্দার বোধহয় গলিয়ে তার সুদ আসল মিটিয়ে নিয়েছে। শিবনাথ যতদিন মোকদ্দমার নেশায় ছিলেন, ততদিন মোকদ্দমার কাগজপত্র ছাড়া আর কিছুই দেখবার অবকাশ পাননি। সাক্ষীর জবানবন্দি এবং উকিলের বক্তৃতা ছাড়া আর কিছুই শোনবার সময় হয়নি। এখন সে নেশা ছুটে গেলে তিনি দেখলেন, এই সময়ের মধ্যে তার উন্নত সংসারের মধ্যে এমন একটা পরিবর্তন হয়েছে যা তিনি কখনো কল্পনাতেও আনেননি। উঠোনের মাঝখানে যে ৩টে প্রকাণ্ড ধানের মরাই ছিল, তা কবে কোন কুহক মন্ত্রে উড়ে গেছে। কেবল তাদের বাঁধানো তলা ৩টে বর্ষার জলে অর্ধভগ্ন হয়ে নষ্ট স্মৃতি পুনরুদ্দীপিত করছে। যে গোয়ালে ৬টা বলদ ও ৩টে গাই গাদাগাদি হয়ে থাকত, এখন সেখানে মাত্র একটা কঙ্কালসার গাভী একপাশে দাঁড়িয়ে শূন্য ডাবার দিকে করুণ দৃষ্টি নিক্ষেপ করছে। ৪জন চাকরের মধ্যে বৃদ্ধ স্বরূপ ছাড়া আর সকলেই চলে গেছে। পশ্চিমের ঘরের দেওয়ালে এমন একটা ফাট ধরেছে যে তা এই বর্ষায় টিকবে কিনা সন্দেহ। সকলের উপর আশ্চর্য এই যে শিবনাথ প্রথম মোকদ্দমা রুজু করবার জন্য যখন মহকুমায় যান, তখন ৮ বছরের মেয়ে রেনু তার কোঁচার খুঁট ধরে সঙ্গে যাবার জন্যে কত কাঁদাকাটি করেছিল। আর আজ যখন তিনি মোকদ্দমার চূড়ান্ত নিষ্পত্তি নিয়ে হাইকোর্ট থেকে ফিরে এলেন, তখন সেই রেনু তাকে রেঁধে ভাত দিল। সর্বনাশ! সেই এতটুকু মেয়ে রেনু, সে কবে এত বড় হল? রেনুর বিবাহ যে না দিলেই নয়। চারিদিকেই অসম্ভব পরিবর্তন। শিবনাথের বোধ হল তিনি যেন দাপর যুগের রাজা মুচকুন্দের মতো কোন এক নিভৃত পর্বত গুহায় দীর্ঘ নিদ্রায় নিদ্রিত ছিলেন। ৫ বছর পর জেগে উঠে সংসারের এই অভাবনীয় পরিবর্তনের মধ্যে এসে পড়েছেন। জয়লব্ধ জমিটা দখল করতে গিয়ে শিবনাথ দেখলেন, ঘেঁটু ও কালকাসুন্দের জঙ্গল এবং 2টো খেজুর গাছ ছাড়া সেখানে আর কিছুই নেই। শিবনাথ সেই দিনই স্বরূপকে দিয়ে খেজুর গাছের পাতা কাটিয়ে আপনার দখলি সত্ত্ব সাব্যস্ত করলেন। চণ্ডীমণ্ডপের উঠোনে পতিত খেজুর পাতাগুলির দিকে করুণ দৃষ্টিতে চেয়ে চেয়ে শিবনাথ দীর্ঘশ্বাসের সঙ্গে যখন মনে মনে তাদের মূল্য নিরূপণ করছিলেন, তখন জীবন মুখুজ্জে এসে বললেন, ওহে ভায়া, এই মোকদ্দমা তো চুকে গেল, এখন মেয়েটার বিয়ের চেষ্টা দেখো। শিবনাথ মাথা চুলকোতে চুলকোতে বললেন, হ্যাঁ, তা দেখতে হবে বই কি। জীবনবাবু ঈষৎ রুষ্টভাবে বললেন, দেখতে হবে নয়, দেখো, মেয়ে বিয়ের বয়স ছাড়িয়ে উঠেছে, তা জানো তো। শিবনাথ মাথা নিচু করে বললেন, হ্যাঁ তা তো জানি, তবে পয়সা চাই তো। জীবনবাবু বিরক্তির স্বরে বললেন, পয়সা চাই, তার জোগাড় দেখো। চুরি ডাকাতি জাল জুয়াচুরি যেমন করে হোক মেয়ের বিয়ে দিতেই হবে, জাতি রক্ষা করা চাই। শিবনাথ সংক্ষেপে বললেন, দেখি। জীবনবাবু বললেন, হ্যাঁ চেষ্টা দেখো, 5 জনে কত কি বলে তা তো জানো না, আমি সব চেপে রেখেছি।
কিন্তু আর যদি দেরি করো তাহলে বলছি ভাই, আমিও আর ঠেকিয়ে রাখতে পারবো না। তখন যেন আমায় দোষ দিও না। জীবনবাবু চলে গেলেন। শিবনাথ সেই খেজুর পাতাগুলোর পাশে বসে ভাবতে লাগলেন। মেয়ের বিবাহ না দিলেই নয়, অথচ হাতে কিছুই নেই। ঋণও কেউ দেবে বলে বোধ হয় না। মোকদ্দমার খরচা বাবদ প্রতিবাদীর কাছ থেকে 350 টাকার ডিক্রি পেয়েছেন, ওই এখন সম্বল। শিবনাথ ভাবলেন, হায় রে মোকদ্দমা, হায় রে জেদ। সন্ধ্যার পর আহ্নিক সেরে শিবনাথ বাড়ির ভেতর গিয়ে দেখলেন এক নব্য যুবক দাওয়ায় বসে গৃহিণী ও রেণুর সঙ্গে গল্প করছে। শিবনাথকে দেখেই যুবক উঠে তাঁকে প্রণাম করল। শিবনাথ তার মুখের দিকে চেয়ে চেয়ে জিজ্ঞাসা করলেন, কে? যুবককে উত্তর দিতে হলো না। গৃহিণী বলে উঠলেন, ও মা, চিনতে পারছো না? ও যে আনন্দ। এবার চিনতে পেরে শিবনাথ অপ্রতিভের ন্যায় বললেন, আনন্দ ওই জীবনদার ছেলে? বসো বাবা, বসো, আমি চিনতেই পারিনি। চিনবে কেমন করে? ও তো এখানে থাকে না, কলকাতায় থেকে পড়াশোনা করে। বেশ বেশ, তা পড়াশোনা কত দূর হলো বাবাজি? আনন্দ মুখ নিচু করে নম্রস্বরে বলল, এবার এমএ দিয়েছি। গৃহিণী যেন আনন্দচন্দ্রের বিদ্যাটা সম্যক বোঝাবার অভিপ্রায় শিবনাথকে লক্ষ্য করে বললেন, ওর আর পড়ার বাকি নেই, সব পড়ে ফেলেছে। এবার সেই যাতে উকিল হয় তাই পড়বে। শিবনাথ আনন্দের মাথায় হাত বুলিয়ে হর্ষগদগদ স্বরে বললেন, বেশ বাবা, বেঁচে থাকো, বংশের দেশের মুখ উজ্জ্বল করো। আনন্দ লজ্জায় মাথা তুলতে পারল না। তারপর গৃহিণী তার এমনই প্রশংসাবাদ আরম্ভ করলেন যে তাকে আজ আসি বলে বাধ্য হয়ে বিদায় গ্রহণ করতে হলো। সে চলে গেলে শিবনাথ আপন মনে বললেন, বেশ ছেলেটি। তার বলতে আমাদের রেণুকে বড্ড ভালোবাসে। যখনই আসে রেণুর জন্য খেলনা, সাবান, চিরুনি, ফুল কত কি নিয়ে আসে। এবারেও কত জিনিস নিয়ে এসেছে। দেখা তো রেণু। লজ্জায় রেণুর মুখখানা লাল হয়ে উঠল। সে মাথা নিচু করে ধীরে ধীরে উঠে দাঁড়াল। শিবনাথ তা লক্ষ্য করে একটু হেসে বললেন, আচ্ছা, সেসব কাল দেখব, এখন একটু ওই তামাক নিয়ে আয় তো মা। রেণু তামাক আনতে চলে গেল। শিবনাথ তখন গৃহিণীর দিকে আর একটু সরে এসে মৃদু স্বরে জিজ্ঞাসা করলেন, কি বলছিলে? আনন্দ রেণুকে ভালোবাসে? খুব ভালোবাসে। আর রেণুও। রেণুও কি? রেণুও ওকে দেখলে যেন জ্ঞান হারা হয়। দুজনে খুব ভাব। শিবনাথ মৃদু হেসে বললেন, হাসলে যে? বেশ একটা উপন্যাস আরম্ভ হয়েছে। কি হয়েছে? আরে উপন্যাস গো, উপন্যাস। সে তুমি বুঝবে না। তবে উপন্যাসের এই উপক্রমণিকা, উপসংহারটা কীরকম হবে তা আমিও বুঝতে পারছি না। গৃহিণী এই উপক্রম উপসংহারের কিছুই বুঝতে পারলেন না। তিনি স্বরটাকে একটু নিচু করে বললেন, দেখো, এক কাজ করলে হয় না? কাজটা কি? ওর সঙ্গে রেণুর বিয়ে দিলে হয় না? গিন্নি, খেপেছ? ও মা, খেপবো কেন? তোমার কথা শুনে তাই বোধ হচ্ছে। এমএ পাশের দর কত জানো? তা জানি, কিন্তু হলে বড় ভালো হতো। কথার সঙ্গে সঙ্গে গৃহিণী একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন। এমন সময় রেণু তামাক সেজে এনে বাপের হাতে হুঁকো দিল। শিবনাথ চুপ করে বসে তামাক টানতে লাগলেন। রেণু কাছে বসে তার পায়ে হাত বুলিয়ে দিতে লাগল। অনেকক্ষণ স্বামীকে নীরব দেখে গৃহিণী বললেন, কি ভাবছ? ভাবছি ওই 4-5 হাজার টাকা খরচ করে এতদিন কি কেবল মোকদ্দমাই করলাম। বুদ্ধিটা কি একটুও পাকেনি? অনেক ভেবেচিন্তে অবশেষে শিবনাথ যা করেন মা কালী বলে জীবনবাবুর কাছে উপস্থিত হলেন এবং বুক ঠুকে আনন্দের সঙ্গে রেণুর বিবাহের প্রস্তাব করে ফেললেন।
এমন অসম্ভব প্রস্তাব শুনে জীবনবাবু প্রথমত একটু থতমত খেয়ে গেলেন, তারপর আত্মসংবরণ করে হাসতে হাসতে বললেন, তা হতে পারে না ভাই। শিবনাথ বিনীতভাবে বললেন, আপনি দয়া করলেই হতে পারে। আহা, আমার হাতে নেই। ছেলে এখন বিবাহে রাজি নয়, তা নইলে কি আর এতদিন বাকি থাকে? এই সেদিন একটা সম্বন্ধ এসেছিল, ৩,০০০ টাকা নগদ, ঘড়ি, ঘড়ির চেন, খাট, বিছানা, আরও কত কি। কিন্তু ওই আনন্দ রাজি নয় বলে হলো না। ৩,০০০-এর কথা শুনে শিবনাথের বুকটা কেঁপে উঠল। তথাপি সাহসে ভর করে বললেন, আপনি বুঝিয়ে বললেই বোধহয় আনন্দ রাজি হতে পারে। দাঁতে জিভ কেটে জীবনবাবু বললেন, আহা, বলো কি হে, এমএ পাস ছেলে, তাকে আমি বোঝাবো না সে আমায় বোঝাবে? অনুরোধ বৃথা বুঝে শিবনাথ নিরস্ত হলেন। জীবনবাবু বাড়ির ভেতর গিয়ে গৃহিণীকে ডেকে বললেন, গিন্নি, এই শিবনাথটা পাগল হয়ে গিয়েছে। গৃহিণী শিউরে বলল, বলো কি গো? হ্যাঁ, সাধে কি বলি, সে এসেছিল আনন্দর সঙ্গে তার মেয়ের সম্বন্ধ করতে। তা মেয়েটি বেশ, কত দেবে বলে? আরে ওর আছে কি যে দেবে? বটে, মেয়েটি কিন্তু চমৎকার। বউ করতে হলে ওই রকম বউই করতে হয়। জীবনবাবু হাসতে হাসতে বললেন, ওর চেয়েও ভালো বউ আসবে, আর তার সঙ্গে আসবে 4টি হাজার। বুঝেছ? আনন্দ কি আমার যেমন তেমন ছেলে? সেই দিন সন্ধ্যার সময় আনন্দ বেড়াতে এলে শিবনাথ তাকে একান্তে ডেকে বললেন, বাপু, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, লজ্জা করো না, ঠিক ঠিক উত্তর দিও, কেননা সেই কথার উপর তোমার এবং রেনুর সুখ দুঃখ নির্ভর করছে। আনন্দ চমকে উঠে স্বাভাবিক নম্রস্বরে বলল, বলুন। আমি শুনেছি তুমি রেনুকে ভালোবাসো, আর রেনুও তোমায় ভালোবাসে। লজ্জায় আনন্দর মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করল। শিবনাথ তা লক্ষ্য করে বললেন, তোমাদের এই ভালোবাসা চিরস্থায়ী হয় এই আমার ইচ্ছে, তাই রেনুকে তোমার হাতেই দিতে চাই। এতে তোমার মত আছে? আনন্দ ঘাড় হেঁট করে মৃদু হাসল। শিবনাথ বললেন, বুঝলুম তোমার মত আছে, কিন্তু বাপু, আমি কেবল মেয়েটি দেব, একটি পয়সাও দিতে পারবো না। আনন্দ লজ্জা বিজড়িত কণ্ঠে উত্তর করল, স্ত্রীর জন্যই বিবাহ, অর্থের জন্য নয়। বাহ, শুনে সুখী হলাম, দীর্ঘজীবী হও। আজকালকার শাস্ত্রে কিন্তু এর ঠিক বিপরীত বলে। কিন্তু এই সকল কথা আমার সঙ্গে কেন? প্রয়োজন আছে। আমি নিঃস্ব, অথচ তোমার মতো ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবার স্পর্ধা করেছি। আমি শুধু জেনে রাখলাম তুমি এ বিবাহে সুখী। তুমি স্বেচ্ছায় রেনুর পানি গ্রহণ করছো। এরপর জগৎ শুদ্ধ তাকে পরিত্যাগ করলেও তুমি ত্যাগ করবে না, এইটুকু জানাই আমার দরকার। হ্যাঁ, কিন্তু বাবার সম্মতি না হলে? অবশ্য আমি যে উপায় পারি তাকে সম্মত করাবো। সেই জন্য আমাকে চুরি জুয়াচুরি করতে হয়, জেল খাটতে হয়, তাও স্বীকার। কিন্তু তুমি শেষ রক্ষা করো, আমার রেনুকে ভাসিয়ে দিও না। শিবনাথের চোখ দিয়ে ঝরঝর করে জল গড়াতে লাগলো। আনন্দ বলল, আপনি নিশ্চিন্ত থাকুন, যদি বাবাকে সম্মত করতে পারেন তবে আর সকল ভার আমার। শিবনাথ অশ্রুরুদ্ধ কণ্ঠে তাকে আশীর্বাদ করলেন। পরদিন শিবনাথ প্রত্যুষে উঠে কোথায় চলে গেলেন। প্রায় এক পক্ষকাল পরে শিবনাথ ফিরে এলেন। জীবনবাবুর সঙ্গে সাক্ষাৎ হলে তিনি জিজ্ঞাসা করলেন, কি হে, কোথায় গিয়েছিলে? মেয়ের বিয়ের কিছু হলো? শিবনাথ হর্ষপ্রফুল্ল স্বরে উত্তর দিলেন, আপনার আশীর্বাদে একরকম ঠিক করে এসেছি। তা কোথায় হলো?
ওই নলদার রাসুবাবুর নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছি বই কি, তিনি তো জমিদার। হ্যাঁ, ওই তাঁরই ছেলেটি বিয়ে পড়ছে। জীবনবাবু বিস্ময় বিস্ফারিত নেত্রে শিবনাথের মুখের দিকে চেয়ে বললেন, বলো কি হে, তা কত দিতে হবে? মৃদু হেসে শিবনাথ বললেন, ওই এমন বেশি কিছু নয়, নগদ ৩,০০০ টাকা আর বরাভরণ দান সামগ্রী। জীবনবাবুর বিস্ময়ের সীমা রইল না। একেবারে জমিদারের ছেলে, তার উপর ৩,০০০ টাকা! এত টাকা শিবনাথ কোথায় পাবে? কষ্টে বিস্ময় দমন করে জীবনবাবু বললেন, তাহলে সব ঠিক হয়ে গিয়েছে? হ্যাঁ, একরকম ঠিক বই কি। তারপর বিধাতার ভবিতব্য, মেয়ে দেখে পছন্দ হলেই একেবারে আশীর্বাদ করে যাবেন। তা আমার মেয়ে তো দেখতে মন্দ নয়। হ্যাঁ, সে কথা ঠিক। তাঁরা আসবেন কবে? ওই আমার সঙ্গেই আসতে চেয়েছিলেন, কিন্তু ভদ্রলোকদের এনে বসাই কোথায়? বৈঠকখানা তো ভেঙে চুরে রয়েছে, কাজেই দিন কতক সময় নিয়ে এসেছি। ওই কালই রাজমিস্ত্রি লাগিয়ে ওটাকে সারিয়ে নেব। তবে একটু দোষ স্বীকার করতে হলো, ওই দোজবর। জীবনবাবু অন্যমনস্কভাবে উত্তর করলেন, সেই ভালো, সেই ভালো। শিবনাথ বলতে লাগলেন, জমিদার হলেও ওই রাসুবাবুর লোক খুব ভালো, অতি অমায়িক, অহংকার নেই, মাৎসর্য নেই, বেশ শিবতুল্য লোক। জীবনবাবু ভাবতে ভাবতে প্রস্থান করলেন। পরদিন দেখলেন ২-৩ জন রাজমিস্ত্রি বালি, চুন, সুরকি নিয়ে বৈঠকখানা মেরামত করতে লেগে গেছে। তিনি আপন মনে বললেন, তবে কথাটা মিথ্যা নয়। মদন মুদি তাম্রকূট সেবনরত শ্রোতৃবর্গকে সম্বোধন করে বলল, আর শুনছ, ওই শিবু গাঙ্গুলি নাকি যকের টাকা পেয়েছে? রামু চক্রবর্তী হেসে উত্তর করল, ওর বাবা তিনু গাঙ্গুলিও নাকি পেয়েছিল। হ্যাঁ, পেয়েছিলই তো, সেটা এখন ওর হাতে এসেছে। শিবু তোমায় বলে গেল বুঝি? বলতে হবে কেন? ওর চাল চলন দেখে বুঝতে পারছো না? ও কথা কি কেউ মুখ ফুটে বলে? দামু মণ্ডল বলল, হ্যাঁ, তা হতেও পারে, কার কখন বরাত ফেরে তাকে বলা যায়। ঈশান বারুই বলল, আমরা কিন্তু বরাবরই ও কথাটা শুনে আসছি, তাই বংশী ঘোষের কাছে ৩,০০০ টাকা দেনা। আহা, বুঝছো না দাদা ঠাকুর, ওটা লোক দেখানো দেনা, আর সে দেনা কি আছে, কড়াই গন্ডায় শোধ হয়ে গেছে। কে বললে? আরে বলবে আবার কে? দেনা যদি শোধ না হবে তো জমি বিলি করছে কেমন করে? জমি তো সব বাঁধা ছিল। এই আবার নাকি কোথাকার জমিদারের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবে। সেই জন্যই তো তাড়াতাড়ি বৈঠকখানা মেরামত হচ্ছে। তখন সকলেই সিদ্ধান্ত করল যে শিবু গাঙ্গুলি নিশ্চয়ই জকের টাকা পেয়েছে। তবে কত টাকা, ৩ কলসি কি ৪ কলসি, এবং কলসিগুলো বড় কি ছোট, এ বিষয়ে একটু আধটু মতভেদ রয়ে গেল। রাম চক্রবর্তীকেও শেষে সকলের মতে মত দিতে হলো। প্রত্যুষে শিবনাথ জামা জুতো পরে জীবনবাবুর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। জীবনবাবু ডাকলেন, তামাক খেয়ে যাও ভায়া। শিবনাথ এলে জীবনবাবু তাঁর হাতে হুঁকাটা দিয়ে জিজ্ঞাসা করলেন, এত সকালে কোথায় চলেছ? একবার হিয়াতপুরের দিকে যাচ্ছি। হ্যাঁ, বংশী ঘোষের কাছে বুঝি? হ্যাঁ, সেখানেও যাব বটে, তাছাড়া আরও একটু বিশেষ কাজ আছে। হ্যাঁ, আর কি কাজ হে? আর কোথাও পাত্তর টাত্তর আছে নাকি? না না, পাত্র নয়, আর একটু কাজ, ফিরে এসে বলবো। শিবনাথ কথাটা চেপে যাচ্ছেন দেখে তা শুনবার জন্য জীবনবাবুর বড়ই আগ্রহ হলো। তিনি সহাস্যে বললেন, ফিরে এসে যখন বলবে তখন এখন বলতেই বা দোষ কি? শিবনাথ গম্ভীরভাবে হুঁকোয় টান দিতে লাগল। জীবনবাবুর কৌতূহল আরও বর্ধিত হলো। তিনি একটু ব্যগ্রভাবে বললেন, কথাটা কি শুনি না, আমি তো আর কাউকে বলতে যাব না। শিবনাথ হুঁকোয় একটা জোর টান দিয়ে মুখের ধোঁয়া ছাড়তে ছাড়তে হুঁকোটা জীবনবাবুর হাতে দিলেন।
এবং সতর্ক দৃষ্টিতে এদিক ওদিক দেখে নিয়ে অপেক্ষাকৃত মৃদুস্বরে বললেন, কথাটা যেন এখন প্রকাশ না হয়। হেয়াতপুরের চৌধুরীরা রায়পুর মহলাটা ইজারা দেবে। হ্যাঁ, সে কথা শুনেছি বটে, তা তুমি ওটা নেবে নাকি? জীবনবাবু নিঃশ্বাস রোধ করে উত্তরের প্রতীক্ষায় শিবনাথের মুখের দিকে চেয়ে রইলেন। শিবনাথ মাথায় হাত বুলোতে বুলোতে বলল, এখন ঠিক বলতে পারি না, তবে ইচ্ছাটা আছে বটে। জীবনবাবু হাঁ করে শিবনাথের মুখের দিকে চেয়ে রইলেন। বিস্ময়ে তার বাকশক্তি রুদ্ধ হয়ে গেল। একটু পরে তিনি আত্মসম্বরণ করে বললেন, বলো কি হে, তার তো 8-10 হাজার টাকা দাম হবে। চাপা হাসি হেসে শিবনাথ বললেন, ওই 7,500 টাকা দর ঠিক হয়ে গিয়েছে। মহলটা ভালো, খরচ খরচা বাদে 3,000-এর ওপর লাভ। জীবনবাবু হুঁকো হাতে বসে রইলেন, তাতে টান দেবার কথা মনে রইল না। শিবনাথ বললেন, এখন আসি, বেলা হয়ে যায়। হ্যাঁ, এসো। দুর্গা দুর্গা। তা ওরা মেয়ে দেখতে আসবেন কবে? শিবনাথ যেতে যেতে বললেন, আগে এই কাজটা সেরে তবে ওটায় হাত দেবো, এটার ওপর অনেকের ঝোঁক আছে। শিবনাথ চলে গেলেন। জীবনবাবু বসে বসে ভাবতে লাগলেন, ব্যাপারটা কি? এত টাকা কোথায় পেলে? জমিদারি নেবে? তবে লোকে যা বলছে তা মিথ্যা নয়, নিশ্চয়ই জকের টাকা পেয়েছে। আনন্দর সঙ্গে ওর মেয়েটার বিয়ে দিলে মন্দ হতো না। সেখানে যখন দোজবরে 3,000 টাকা শিকার পেয়েছে, তখন আমি সহজেই 4,000 নিতে পারবো। কিন্তু সেদিন জবাব দিয়েছি, তাতে ক্ষতি কি? বলবো এখন ছেলের মত হয়েছে। এতক্ষণে হাতের হুঁকোটার উপর জীবনবাবুর লক্ষ্য হলো। তিনি তাতে 2-4টি টান মারলেন, কিন্তু আর ধোঁয়া বের হয় না দেখে বিরক্তির সঙ্গে সেটা রেখে দিলেন। তারপর চাদরখানা কাঁধে ফেলে চটি জুতোটা পায়ে দিয়ে নিতাই ঘটকের বাড়ি চললেন। যদিও জমিদার বাড়ি কথাবার্তা স্থির হয়েছিল, তথাপি গাঁয়ে ঘরে ছেলেটি ভালো, ঘরও জানাশোনা, এই সকল বিবেচনা করে শিবনাথ ঘটকের প্রস্তাবে রাজি হলেন। তখন আদান প্রদানের কথা চলতে লাগল। জীবনবাবু নগদ 3,000 এবং 1,000 টাকার গয়না চাইলেন। শিবনাথ বললেন, আমি ওসব গয়নার হাঙ্গামাতে যেতে পারবো না, ওই মোটের উপর 4,000 দেব। জীবনবাবু পস্তাতে লাগলেন। এক কথায় 4,000, আরও একটু চাপ দিলে ভালো হতো, কিন্তু একবার যা বলা হয়েছে তার অন্যথা করা যায় না। তবে প্রকারান্তরে কিছু আদায়ের চেষ্টা করা যেতে পারে। তখন তিনি ফুলশয্যা, দান সামগ্রী, গৃহ ব্যাপার প্রভৃতির একটা লম্বা ফর্দ জারি করলেন। অনেক দর কষাকষির পর শিবনাথ এই সকল বাবদ আরও 500 টাকা চুক্তি করে শেষে বললেন, এর বেশি আর একটি পয়সা চাইলে আমি অন্যত্র চেষ্টা দেখব। সামনেই চৈত্র মাস, সুতরাং সেই মাসেই 7 দিন পরে বিবাহের দিন স্থির হয়ে গেল। সন্ধ্যা রাত্রেই লগ্ন। বর এসে আর সভায় বসবার সময় পেল না, একেবারে ছাদনাতলায় গিয়ে বসল। বিবাহের পরই খাওয়ানো দাওয়ানোর হাঙ্গাম, সে হাঙ্গাম মিটতে রাত্রি প্রায় 2টো বেজে গেল। সুতরাং বিবাহের পূর্বেই প্রাপ্যগুলো হস্তগত করবার ইচ্ছা থাকলেও জীবনবাবু তার নেবার সুযোগ পেলেন না। সম্প্রদানের সময় একবার কথাটা তুলতে গেছিলেন, কিন্তু বলি বলি করেও বলতে পারলেন না। এমন সময় সম্প্রদানের কাজ ফেলে শিবনাথকে টাকা আনবার জন্য উঠে যেতে বললে লোকের কাছে নীচতা প্রকাশ পাবে, ছেলেই বা কি মনে করবে। আর অবিনাশের উপর তার বিশ্বাস আছে। তথাপি মনটা কেমন খুঁতখুঁত করতে লাগল। শস্যঞ্চ গৃহমাগতম। পরদিন যখন বর বিদায় হচ্ছিল, তখন শিবনাথ একখানা কাগজ এনে জীবনবাবুর হাতে দিয়ে বললেন, আপনার প্রাপ্য বুঝে নিন। জীবনবাবু পকেট থেকে চশমা বের করে চোখে লাগিয়ে একবার কাগজখানায় চোখ বোলালেন। তারপর শিবনাথের দিকে চেয়ে বললেন, এটা কি বেহাই? শিবনাথ ঈষৎ হেসে বললেন, ওটা আমার ওই 7 কাঠা জমির দানপত্র। ওর দাম 4,500 টাকা। মোকদ্দমায় ওই টাকারই খরচ হয়েছে। জীবনবাবু কাগজখানা ছুঁড়ে ফেলে চিৎকার করে বললেন, জুয়া চুরি, জুয়া চুরি! আনন্দ, আনন্দ,
আনন্দ নববধূর হাত ধরে তার সামনে এসে দাঁড়াল। পুত্রকে লক্ষ্য করে জীবনবাবু বললেন, ভয়ানক জুয়াচোর, সব ফাঁকি, 1 পয়সারও প্রত্যাশা নেই। আনন্দ বলল, তা আমি জানি। জানো? তবে আমায় বলনি কেন? আপনি তো আমায় কোনো কথা জিজ্ঞাসা করেননি। একটু অপ্রস্তুতভাবে জীবনবাবু বললেন, বেশ, যা হয়েছে হয়েছে, এখন চলো, এখানে এক মুহূর্ত আর নয়। পিতার আজ্ঞাপ্রাপ্তি মাত্র রেনুর হাত ধরে আনন্দ অগ্রসর হল। জীবনবাবু বললেন, আরে আর মেয়েটাকে কেন, ওকে রেখে যাও। প্রশান্ত দৃষ্টিতে পিতার মুখের দিকে চেয়ে আনন্দ বলল, আপনার বউকে জুয়াচোরের ঘরে রেখে যাবেন? জীবনবাবু পুত্রের আনন্দ প্রফুল্ল মুখখানা দেখে আর কিছু প্রতিবাদ করতে পারলেন না। বললেন, না না, আমার ঘরের লক্ষ্মীকে ঘরে নিয়ে চলো। তারপর শিবনাথের দিকে চেয়ে বললেন, বেহাই, তোমারই জিত, দেখছি সব দিক বেঁধে কাজ করেছ। আমি তো তোমায় সাদাসিধে লোক বলেই জানতাম, তুমি এইসব জুয়াচুরি বুদ্ধি পেলে কোথায়? শিবনাথ হেসে উত্তর করলেন, আগে শিখতে হয়েছে, এই বুদ্ধিটুকুর দামও 4,500 টাকা।